নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া, বলা তো নয় রে আগুনেরই গোলা রে আগুনেরই গোলা। আরে নান্টু ঘটক প্লিজ কাম। বিষয়টা হলো দর্শক বন্ধু এমন একটা জিনিস দিয়ে শুরু করলে লজ্জায় আসতে পারছে না নান্টু দা। বিষয়টা হলো যে হ্যাঁ নান্টু ঘটক গানটা ঠিক আছে, বাট হ্যাঁ অল্প বয়সে আমিও বিয়ে করিনি, মানে আমি বুড়ো হতে চললাম, এখনো বিয়ে হয়নি। আরে আমিও বলছি আমি কিন্তু ঘটক না, এক্স্যাক্টলি। তো তবে একটা নাটক লিখেছি তার নাম ঘটকালি। আমাদের অফিসে গুণী মানুষ, মানে প্রচুর গুণের আধার নান্টুদাকে ডাকা হয়েছে, তো নান্টুদা এলেন। ও আবার বৃষ্টি পড়ছে বাইরে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আমি জানি না কতটা ক্লিয়ার তোমরা শুনতে পাবে আমাদের সাউন্ড, কারণ বৃষ্টির একটা সুন্দর আওয়াজ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, বৃষ্টি খুব ভালোবাসি। যাই হোক, তো নান্টুদাকে বলছি, মানে আসার পর সমীরদা বলছেন যে কিভাবে কি আমাদের সাজানো যায় অফিসটা সেটা একটু বলে দাও, যেহেতু উনি আর্টিস্ট মানুষ। তো সেটা বলতে 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 তাহলে এটাই করে ফেলি এপিসোড, মজা করেই আর কি। নান্টুদা এবার তুমি একটু বলো, আমাদের সত্যিই তো চেয়ার টেবিল তুমি বললে ওগুলো কিনতে হবে, সোফা সেট, তারপরে শুটের জন্য খাট, এসব, আর ওয়ালগুলো কিভাবে সাজানো যায়? হ্যাঁ, আমি বলবো এই ওয়ালটাকে দুটো কালারের আলাদা আলাদা করে দিয়ে মাঝখানটা একটা কালার, মানে দুপাশে একরকম কালার থাকবে, মাঝখানে আরেক রকম কালারের ওয়াল পেপার দিয়ে, ভালো সুন্দর দেখে ওয়ালপেপার দিয়ে সাজালে শুটের জন্য খুব ভালো কাজ করবে। মানে ওয়ালপেপার লাগছে এখানে। আর এই জানলা, সেই অনেকেই তো বলেছে পর্দা লাগাবে তোমরা এই জানলায়, কেন শুট করো? মানে আমরা তো ঠিক এখানটায় বসে বসে শুট করেছি, তো সেখানে দাঁড়িয়ে সবাই এটা বলতো যে কেন একটা পর্দা নিয়ে আর এখানেই শুট কেন করা হয়, অনেক বন্ধুরাই এসব বলেছে। তো যাই হোক, শুরু করাটা ইম্পর্টেন্ট, তারপরে সেটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হয়, সাজাতে গোছাতে হয়। শুরুটা করে দিয়েছি উইদাউট পর্দা এবং জানলার পাশে বসে। এবার তুমি বলো এখানে কি ধরনের পর্দাটা ভালো লাগবে? আমরা যদি কালার কম্বিনেশনের দিকে যাই, তাহলে বলবো ঘরটা স্যাপ গ্রিন টাইপের কালার আছে, এটার সঙ্গে দু রকমের কালার ব্যবহার করা যায়। একটা ওয়ান কালারও ব্যবহার যায়, কুল কালারও ব্যবহার করা যায়। আমরা এখানে যদি হোয়াইট বা অফ হোয়াইট ব্যবহার করি তাইলেও খুব ভালো লাগবে, বা আমরা যদি মেরুন ব্যবহার করি সেটাও ভালো লাগবে। ঠিক আছে, যদি একটু আলাদা লুক আনতে চাই, মানে ওয়াল কালারের সাথে ম্যাচ করে ওই পর্দাগুলো এটা করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এই রুমটায় এসো একবার দেখছি আমরা। এটা আরেকটা রুম, আমাদের অফিসটা বেশ বড়, দুটো বড় বড় রুম আর কি। এবার তুমি বলো পুরোটাই ফাঁকা, সাজাতে গোছাতে হবে, এই দিকগুলো কি করা যায়, এই ওয়ালগুলো শুটের জন্য? হ্যাঁ, এই ওয়ালটাতে আমি বলছিলাম একটা ওয়াল ম্যাট লাগাতে। ওয়াল ম্যাট, দারুণ দারুণ ওয়াল ম্যাট কিনতে পাওয়া যায়। একটা ওয়াল ম্যাট লাগালে হ্যাঁ, এখানে আমরা ডাইনিংয়ের জন্য শ্যুট করতে পারবো, আমরা এখানে সোফা বসে সোফার ড্রয়িংয়ের শ্যুটও করতে পারবো। আর এই আমার সামনের দেয়ালটার কথা বলবো, এই দেয়ালটা এরকম নর্মাল কালারই থাক, এর মধ্যে আমরা প্রয়োজন অনুসারে নানা রকম সাইজের ছবি দিয়ে সাজাতে পারি, কোনো ফ্রেম দিয়ে সাজাতে পারি, কর্নারে কোনো কর্নার ল্যাম্প দিতে পারি, বা কর্নার র্যাক দিতে পারি, ফ্লাওয়ার ভাস দিতে পারি। হ্যাঁ, সেটা আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা সাজাতে পারি। হ্যাঁ, অবশ্যই একটা সেন্টার টেবিল কিন্তু আমাদের লাগবে। ও, ওটা কি মানে ঘরের সৌন্দর্যকে বাড়াবে নাকি? শুধু তাই নয়, যখন তুমি কোনো সোফায় শুট করবে তখন সেন্টার টেবিলটা তার গাম্ভীর্যটাকে বাড়াবে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর ফ্লাওয়ার ভাসও বললে না, যে ফুলও কিনতে হবে তো তার সাথে সাথে সেই ক্ষেত্রে। আর আমি এটাকে বলছিলাম একটা লম্বা পর্দা দিয়ে সাজিয়ে দিতে, এই যে কিচেনের এই ইয়েটা সেপারেশনটা, তাহলে ওখান থেকে আমরা যদি কোনো আউটসাইড থেকে কেউ যদি এন্ট্রি করে আমরা সেটা দেখাতে পারবো, যে কেউ বাইরে থেকে ভেতরে ড্রয়িং বা ডাইনিং এ ঢুকছে, সেটা আমরা দেখাতে পারবো। তুমি এই যে এত সুন্দরভাবে বোঝাচ্ছ বা বলতে পারছো, এগুলো কি শুধুই আর্টিস্টিক মনোভাবের জন্য নাকি অন্য আরো কিছু ব্যাপার আছে সেটা বলো তো? আচ্ছা, সেটা কি বসে বসে ইন্টারভিউ মতো হবে নাকি এরকম ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? মানে সমীরদা জয়েন করবেন আমাদের সাথে? চলুন আন্টু, আবার ওই ঘরে আসি আমরা।
আচ্ছা এইটা আরেকটা ব্যাপার, আগে জিজ্ঞেস করবে, ওইটা শোনো না, এইটা আগে জিজ্ঞেস করবে আমার বয়স কত, তাই হ্যাঁ, কবিতাটা এইটা আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে এদিকে তোমার রিসেপশন মতো করা যেতে পারে না গো, দেখো তো এই জায়গাটা, এটা অনেক বন্ধু বান্ধব সেটাই বলছিল আমাদের যে এটা রিসেপশন অফিসের মানে হয় না ওরকম ব্যাপার হিসেবে ঠিক লাগবে, রিসেপশন হিসেবেও করা যেতে পারে বা অফিস কাউন্টার হিসেবেও ভালো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা বেশ ভালো সেই হিসেবে। আর নান্টুদা বল। তোমার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই, তুমি তো অনেক গুণী মানুষ, মানে শ্রুতি নাটকও করো, হ্যাঁ তোমার বয়স বলছিলে, হ্যাঁ বয়সটা কত বলো তো? এটা জিজ্ঞেস করবে না, একদম নয়। মানে মন কচি কচি নাকি এখনো? আমার লেখা একটা ছোট্ট কবিতা শোনাবো, ঠিক আছে? বাড়ছে বয়স ক্ষতি কি ভাই, পেকেছে দাড়ি চিন্তা কি তাই, পড়লে দাঁত পরে পড়ুক, ঝরলে চুল ঝরে ঝরুক, চোখে চশমা না হয় থাকুক, ডাকলে বুড়ো না হয় ডাকুক, মনের জোর এখনো আছে, বয়সটা মোর নয়কো মিছে, বয়সটা একটা সংখ্যা মাত্র, মনটা যে মোর স্কুলের ছাত্র। ওয়াও, লাভলি লাভলি লাভলি, ফ্যান্টাস্টিক, সত্যি মনটাই হচ্ছে আসল, মনটা হচ্ছে স্কুলের ছাত্র, বয়সটা একটা সংখ্যা মাত্র, ভেরি গুড। এটা কি তোমারই লেখা নাকি গো? এই কবিতাটা আমারই লেখা। ও স্বরচিত কবিতা নান্টুদা শোনালেন। নান্টুদা তোমার ভালো নাম একটু বলে দাও দর্শক আমার বন্ধুদের। ভালো নাম জানা খুব দরকার। হ্যাঁ, কেন তুমি বলতে চাইছো না, ওদের শোনাবে না? আসলে এখানে একটা ছোট্ট গল্প আছে জানো তো, আমার কলেজ থেকে আরম্ভ করে আমার অফিসে সবাই আমাকে নান্টুদা বলেই চেনে। সেই নান্টু ঘটক। হ্যাঁ, আমার ওই খাতায় কলমে একটা নাম আছে, সেটা হচ্ছে স্বপন রায় চৌধুরী, ঠিক আছে? ওটা থাকতে হয় তাই আছে। এই মুহূর্তে একটা ছোট্ট মানে একটা ছোট্ট 1 মিনিটের মধ্যে একটা গল্প বলি। একদিন আমি অফিসে কাজ করছি, হঠাৎ আমার একটা ফোন এসেছে, মানে আমি একটা ফোন করেছিলাম ল্যান্ডলাইন থেকে কাউকে, সে রিং ব্যাক করেছে আমাকে ফোনটা, হ্যাঁ রিং ব্যাক করে বলছে এখান থেকে একটা ফোন এসেছিল, এটা নান্টু রায় চৌধুরীর অফিস। আচ্ছা, তা বলছে না আমাদের এখানে তো নান্টু রায় চৌধুরী বললে কেউ থাকে না। বলছে ও আচ্ছা, তখন বললো যে রায় চৌধুরী তো অফিসে একজনই আসতে বলে, আপনি ফোনটা ধরে থাকুন। এসে আমি পেপার পড়ছিলাম, আমার কানের সামনে এসে বলছে এই নান্টু তো ফোন। আমি চমকে গেছি, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ফোন, তোর নাম নান্টু না? সারা অফিস ময় রটিয়ে দিল আমার নাম নান্টু, সেই থেকে সবাই অফিসে আমার নান্টু বলেই না। তার আগে স্বপন রায় চৌধুরী জানতো সবাই, অফিসে আমি জয়েন করেছি, সবাই জানে আমি স্বপন রায় চৌধুরী, কিন্তু ওই থেকে আমাকে সবাই। বাহ দারুণ, মানে তোমার রিলেটিভ ফোন করে বললো নান্টু রায় চৌধুরী। নান্টু নামটা কি বেশি মিষ্টি, দুষ্টু মিষ্টি নাকি স্বপন রায় চৌধুরী থেকে? এটা আমি বলতে পারবো না, তবে আমার খুব পছন্দের নাম নান্টু, আর ওদেরও ভালো লেগেছিল। স্বপনটা আমার পছন্দ নয়। তাহলে তো ঠিকই হলো, মিলে গেছে 2-2-4, তুমি এনজয় করো, ব্যাস ওটাই সব থেকে বড় কথা। এতক্ষণ ধরে ওরা দুজনে বক বক করছিল, আমি ক্যামেরার পেছনে ছিলাম। তো নান্টুদা এলো, নান্টুদাকে বললাম একটু মানে এটাকে একটু মডিফাই করে দিতে আর কি। তো আর্টিস্ট মানুষ প্ল্যান করে দিল, তো দেখা যায় কী হয়। তো নান্টুদার সঙ্গে প্রথম আলাপ, মানে ওই যে আমি বারবারই বলি, এখন যাদের সঙ্গে আমি ঘোরাফেরা ওঠা বসা আর কি, তাদের সবাই ফেসবুক থেকে আলাপ আর কি। তো নান্টুদার সঙ্গে আলাপ ফেসবুক থেকে দেখলাম, বা খুব সুন্দর কবিতা লিখেছে দেখা, তো সেখানে কমেন্ট করি, ফোন নাম্বার দেওয়া নেওয়া, তারপর থেকে আলাপ। তো এখন তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কি, কাজে হয়েছে একসঙ্গে, ইন ফিউচার হবে। নান্টুদা মনে আছে আপনার? আমার খুব মনে আছে, কেন মনে থাকবে না? আমার খুব মনে আছে, সেই সময়টায় লকডাউন পিরিয়ডটা শেষের পর্যায়ে আমি একটা কবিতা লিখছিলাম, ডাক বাক্স। সেইটা দেখে আপনি প্রথম আমাকে কমেন্টস করেছিলেন এবং খুব সম্ভবত মেসেঞ্জারে ফোন করেছিলেন যে আমরা যদি এইরকম একটা জিনিস নিয়ে কাজ করি, কোনো ছবি করতে যাই, আপনার আপত্তি আছে? আমি বললাম না, কোনো আপত্তি নেই। তারপরে দীর্ঘ কিছুদিন আপনার এসব কথাবার্তা হয়েছে। তারপরে লকডাউনটা তখনও মেট্রোটা চালু হয়েছে, না বাস চালু হয়েছে, মেট্রো চালু হয়নি। তখন একদিন আমাকে টালিগঞ্জে ডেকে পাঠায়। আমি একটা ছোট গল্প লিখেছিলাম সুন্দরবনের উপরে, গল্পটার নাম হচ্ছে আদুরি।
আদুরি না, সেই গল্পটা দুটো গল্প আছে কি? সেই- তাহলে করতে পারি আমরা। সেই গল্পটা আছে। ওটা রয়েছে যে আলাপ হয়েছে তোমার সঙ্গে যে এটা দিয়ে, হ্যাঁ। এখনো তো সেই গল্পটা হলো না। না। কারণ নাম দুটো আমার বেশ লাগলো, মানে আমি সত্যি আমি ভুলে গেছিলাম। হ্যাঁ। ডাক বাক্স আদুরি, তো দুটো গল্প আমরা বকখালি সুন্দরবন ওখানে গিয়ে তো শুট করাই যায় তাহলে। তা আদুরি, গল্পগুলো কি আছে এখনো? হ্যাঁ অবশ্যই তাহলে মোটামুটি সেগুলো বাস্তব রূপ দেবো। অবশ্যই অবশ্যই। আদুরিটা তো নিঃসন্দেহে, ওই আদুরিটার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তারপরে আমরা টালিগঞ্জে এসে কথাবার্তা বলেছি, চা খেয়েছি, এবং তারপরে যাই হোক লকডাউনের কারণে আর কাজ হয়ে ওঠেনি। তা ঠিক আছে, যেটা এই যে বলে না মানে দেরিতে হোক, মানে Better late than never. Better late than কোনোদিন never. না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। না আমি তো পুরো ভুলেই গেছিলাম। তো এবার গল্প দুটো সত্যি কথা বলতে ভালো লেগেছিল বলে আমি কমেন্ট করেছিলাম। আমার মনে হয় যে খুব সুন্দর লেগেছিল, যার কারণে আমি কমেন্ট করা আর কি। তো গল্প দুটো এগোয়নি কখনো, মানে কোনোদিন ওই যে লকডাউন গেল, তারপরে যে ডামাডোল গেল। তো আমার তো এখন শুনে ডাক বাক্স প্লাস আদুরি খুব ভালো লাগছে। কাজটা করবো না, গল্পগুলো জোগাড় করবো। নামগুলো খুব সুন্দর। হ্যাঁ, নামগুলো সুন্দর। আচ্ছা, এই যে কবিতা আপনি লেখা শুরু করছেন, কবে থেকে শুরু করছেন? মানে কোনো কি রমণীকে দেখে শুরু করেছেন কবিতা লেখা, না প্রেমে আঘাত পেয়ে কবিতা লেখা শুরু করেছেন? মানে কবি মানে প্রেমে পড়তেই হবে হ্যাঁ, নাকি? প্রেমে পড়তেই হবে, নাহলে আচ্ছা, কি করে লিখবেন? আপনাদের কি ধারণা আছে যে প্রেম কত রকমের হয়? কত রকম হয় বলুন। দর্শক বন্ধুদের বলো কত রকমের প্রেম হয়, তারাও জানুক। প্রেম কথার অর্থ হচ্ছে একটা জিনিস জানতো, সেটা হচ্ছে ফিলিংস, একটা অনুভূতি। হ্যাঁ, যে অনুভূতিটা আপনার বিভিন্ন দিকে ব্যাপ্তি পেতে পারে। ধরুন সেটা আপনার বন্ধুত্বের দিকে যেতে পারে, সেটা আপনার কোনো মেয়ের দিকে যেতে পারে, সেটা কোনো বিশেষ করে আপনি প্রকৃতি প্রেম না, সেটা তো আছে, সেটা পরের কথা বলছি। আচ্ছা। মানে ধরুন অনেকেই আছে যারা প্রেম করে বিয়ে করেও মাকে ছাড়তে পারে না, বউকে ছেড়ে দেয়, তাহলে সেটা হচ্ছে মাতৃপ্রেম। সেটাকেও কিন্তু কিছুতেই অস্বীকার করা যায় না। হ্যাঁ, তারপরে এই যে বললো প্রকৃতি প্রেম, তারপরে যেটা আছে সেটা আজকের দিনের বৃষ্টি প্রেম, বৃষ্টি বিলাস যেটাকে বলা হয়। বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, এটা তো আমার ভীষণ পছন্দের জিনিস, বৃষ্টি। আচ্ছা, So romantic. নাটুদা কি কলেজ জীবনে প্রেম এসেছিল? মানে বৌদি কিছু বলবে না, আমি জানি। সেটা বলতে পারে না। প্রেম মানুষ মাত্রই আসে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু কোনোটা নেশা, কোনোটা খানিকের ভালো লাগা, আর কোনোটা পিছনে বেশ খানিকটা ছুটে যাওয়া, কিন্তু সেটা সার্থকতা পারে। সেটা কি প্রেম বলা চলে? আচ্ছা, মানে ওই ইনফ্লেশন বলা যেত। হ্যাঁ, মানে সাময়িক প্রেম সেটা যার জন্য আমি নিজেকে সম্পূর্ণ দিয়ে দিতে পারি। যদি আমি কারো পেছনে সম্পূর্ণটা দিতে পারতাম, হ্যাঁ, তাহলে তো আমি এখন বেঁচে বৃষ্টিকে থাকতাম। এত ভালোবাসো, তো ধরো এই কি বলবো, মানে বৃষ্টিতে প্রেমিকার সঙ্গে ছাতা মাথায় দিয়ে দীর্ঘ পথ হেঁটে গেছো। प्यार हुआ इकरार हुआ है, वो तो किसी बोलो प्यार ना। से क्यों ढड़ता है दिल। সত্যি কথা বলতে না, বৃষ্টি এত ভালোবাসে এখন, তাহলে নিশ্চয়ই প্রেমিকার হাত ধরে হ্যাঁ। ছাতা মাথায়, একটি ছাতা বৃষ্টি, বৃষ্টি পড়ছে, বহু দূর বৃষ্টি। হেঁটে গেছে। আমার সবচেয়ে বড় প্রেম হয়েছে রংতুলির সাথে। আচ্ছা, হ্যাঁ, এবং এবার রং তুলি মাখার জন্য প্রচুর প্রজাপতি এসেছে। একদম সত্যি কথা বলছি, প্রজাপতির অভাব ঘটেনি। কিন্তু দেখেছি সবার মানে পাখনা থেকে একটা সময় বৃষ্টিতে রং ঝরে গেছে। রং চলে গেছে। শেষকালে আমি একা, একটা খুব মজার কথা বলতে ইচ্ছে করছে। কোনো এক সুন্দরী মহিলা আমাকে বলেছিল, আপনার প্রেম কোনোদিন লাস্টিং করবে না। এটা আক্রোশে না, অভিমানে না, রাগে? না, তার কারণটা আবার অন্য, সেটা কেউ ধারণাই করতে পারে না। সে বলে, আপনি যেই রাস্তায় চলেন, প্রত্যেকটা মেয়ের ধারণা আপনার লাইফে অনেক মেয়ে আছে, হ্যাঁ, অগত্যা সে যে আমাকে সেটেল করবে এটা বলা খুব মুশকিল। অগত্যা আপনার পক্ষে প্রেমের সার্থকতা পাওয়া খুব মুশকিল। এই কথাটা কিন্তু মানে তারা আমাকে- ইনসিকিউরিটি ফিল করে। হ্যাঁ, তখন আমি বলছিলাম, এটা কি তোমার অভিশাপ নাকি তোমার ফিলিং? তখন সে বললো, আপনি যেই দিকে ভাববেন। হ্যাঁ, তার মানেটা আমি তখন বুঝে নিলাম যে সে নিজেই আতঙ্কে আছে। আতঙ্কে আছে। Oh God. মানে তোমার কাছে এসে অজান্তে অনেকের মন ভেঙেছে। ওই যে একটাই কথা বললাম, সবারই একটা আতঙ্ক ছিল, এই মানুষটা যখন রং তুলি নিয়ে কাজ করছে, মঞ্চে কাজ করছে, হ্যাঁ, এর সঙ্গে অনেক, প্রজাপতি প্রচুর আছে। হ্যাঁ প্রজাপতি, আমি বললাম আগে প্রজাপতি তো প্রচুর বাংলার আছে। প্রজাপতি নেই। শেষকালে কিন্তু আমার অ্যারেঞ্জ ম্যারেজই হলো। লাভ ওইটাই যে পছন্দসই মেয়ে পাইনি।
মানে পছন্দসই বলতে প্রেম করে যেটা লোকের হয়, যাকে বিয়ে করেছি তাকে আমি নো ডাউট পছন্দ করেই করেছি, হ্যাঁ, কিন্তু ওই যে প্রেমের যে পছন্দ, আমার বিয়ের পরে প্রেম হয়েছে, বিয়ের আগে আর হলো না। বৌদির সঙ্গে বৌদির সঙ্গে। এটা ভালো। নান্টুদা প্রচুর গুণের মানুষ, মানে এত বহুবিধ গুণ। যখন নান্টুদার বাড়িতে গেছি আমরা, দেখি যা দেখছি সবই নান্টুদার হাতের ছোঁয়ায়। মানে একটা মানুষ কি করে এত কিছুর মধ্যে ইনভলভ হয়, এটা খুব অবাক হয়ে গেছিলাম। প্লাস উনি চাকরিও করতেন, তাই তো? মোটামুটি তুমি হ্যাঁ। আর্ট ক্রাফট মানে তারপর মাটির জিনিসও বানানো। মানে মাটির জিনিস, এত জিনিস কি করে মানে হ্যাঁ, এবার একটা কথা বলি, আমি খুব ছোটবেলা থেকেই যখনই কোনো জিনিস দেখতাম খুব গুরুত্ব দিয়ে দেখতাম, খুব গুরুত্ব দিয়ে দেখতাম কীভাবে অবজারভেশনটা খুব ভালো। যার ফলে যখনই যেটা করেছি সেটা মন দিয়ে করার চেষ্টা করেছি। একটা সত্যি কথা বলি, অ্যাক্টিং লাইনে এনেছে আমাকে স্কুল পালিয়ে সিনেমা দেখা। আচ্ছা, স্কুল পালিয়ে একটা সময় আমি সিনেমা দেখতাম, এবং আপনাকে বলছি প্রত্যেকটা টিকিট জমিয়ে রাখতাম। শুধু তাই না, সেই সঙ্গে কোন বই কোন ডেটে দেখলাম সেটাও লিখে রাখতাম ডায়েরিতে। মানে পোকাটা তো এটা কি কলেজ লাইফ না স্কুল লাইফ থেকে? ক্লাস 7 থেকে। অনেক দিনের পোকা। তখন থেকে আমার মাথায় ঘুরতো যে কোনো একদিন আমি সেলুলয়েডে থাকবো। হ্যাঁ, তার টমেটোর চাটনির সুবাদে তো হয়েছে, এর আগেও হয়েছে। টমেটোর চাটনি তো করেছে। টমেটোর চাটনিতে আবার ফিরে আসি। আচ্ছা, বলুন। টমেটোর চাটনি একটা মজার ছবি, সেটা এবছরই রিলিজ হবে আর কি। গান পোর্শনটা আমাদের বাকি আছে। তো তুমিও তো কাজ করেছো, তোমার বাড়িতে শুটিং হয়েছে, তা তুমি কাজ করে কেমন, তোমার অভিজ্ঞতা বলো। অভিজ্ঞতা বলো আর কি। টমেটোর চাটনি করতে গিয়ে আমি যেটা বুঝেছি যে সবার শেষে মানুষ টমেটোটা দেয়, চাটনিটা দেয় কি জন্যে, বেশ চেটে পুটে খাওয়ার জন্যে। আর সমীর দেখ ঠিক সেই জিনিসটাকে টার্গেট করেছে, মাছ মাংস বিরিয়ানি নয়, একদম চেটে পুটে খাওয়ার মতো জিনিস টার্গেট করেছে। আপনারা সবাই দেখবেন, অসাধারণ একটা ছবি, টমেটোর চাটনি অসাধারণ ছবি, সত্যি টমেটোর চাটনি অসাধারণ। আচ্ছা নান্টু, আরেকটা কথা বলছি, তুমি যে ধরো এত এই যে আর্টের উপরে রয়েছো, তো ধরো আগামী প্রজন্ম যদি এটাকে পেশা করতে চায় আর্টটাকে, তাহলে তারা কিভাবে এগোবে আর কি? দেখ, একটা কথা বলি, সবচেয়ে একটা খুব মানে দামি কথা এটা, যে আগামী প্রজন্ম যদি আর্টটাকে পেশা করতে চায়, এখন সত্যি কথা বলতে আর্ট মানে আমরা যেটা ম্যানুয়াল হাতে করতাম, এটা এখন যান্ত্রিক হয়ে গেছে, বড্ড বেশি যান্ত্রিক হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, এইসব আর্টিস্টদের ভবিষ্যৎটা খুব দোলাচলের মধ্যে আছে। বাস্তবিক এটা আমি কিন্তু বললাম, হ্যাঁ, আরো প্রবলেম হয়ে গেছে। আমি কমেন্ট লিখে দিলাম, সুন্দর একটা পোস্টার আমাকে দিয়ে দিল, একটা ছবি দিয়ে দিল সুন্দর। আজ আমরা বড় বড় জায়গায় যখন এক্সিবিশন করি, হ্যাঁ, সেখানে ক্রেতার সংখ্যাও সেইভাবে খুব কমে গেছে। একটা লিমিটেড ক্রেতা এসে গেছে, কারণ তার মধ্যে আজকে হাত বাড়ালেই সব পাওয়া যায়, হাত বাড়ালেই সব পাওয়া যায়। আপনার একটা এক্সিবিশন গিয়ে যতক্ষণ সময় নষ্ট করে 10টা ছবি দরকার আছে, আমি অনলাইনে দেখলাম, যদি দরকার হয় সেই ছবিটা আমি কিনবো, হ্যাঁ, অনলাইনেই আমি তার কাছে পারচেস করে নিতে পারবো, এরকম একটা ব্যাপার আছে। আর এআই এসে তো কোনো কথাই নেই, মানে একটা প্রম্পট দিয়ে দিলে একটা সুন্দর ছবি, তোমরা 6 মাস ধরে তোমার একটা ছবি আঁকছো সুন্দর, মানে অনেক মানে কসরত করে, এআই সেই ছবিটা দিয়ে দিচ্ছে। কারণ এআইও কিন্তু এই জায়গায় একটা থ্রেট আর কি, আর্টের জগতের থ্রেট বলা যায়। আচ্ছা, আমি দেখেছি ধরো তোমাদের মানে জাস্ট অন্যভাবে নিও না, যে তোমরা তোমাদের যে অনুষ্ঠানগুলো হয়, মানে এক্সিবিশনগুলো হয়, আমরা কভার করেছি, ঠিক আছে, আমরা গিয়েছি, গল্প করে আড্ডা মেরেছি, তো একটা তোমাদের মধ্যে আক্ষেপ দেখা গেছে যে এখানে খুব একটা বিক্রি হয় না, এবং পাশাপাশি এই যে তুমি অনলাইন বলছো, তা তোমরা কি অনলাইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছো বা করেছো কি? হ্যাঁ, আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করেছি, খুব মিনিমাম বিক্রি হয়েছে আমাদের। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার বাইরে তবু কিছু মার্কেট আছে, যেমন দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, এইসব জায়গায় কিছু মার্কেট আছে, হ্যাঁ, কিন্তু কলকাতার মার্কেট খুব খারাপ। তাহলে এই যে বলে কলকাতা মানে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো তার সেখানে মানে কালচার জিনিসে বা একটা ছবি কেনার তুমি লোক পাচ্ছ না, এটাকে কিভাবে দেখছো? হ্যাঁ, কলকাতার মানুষের মনে শিল্প ধারণ করে, কিন্তু ক্রেতা নয়, এটা একটা প্রবলেম। আমরা যখন নাকি আজকে আমরা যখন থিয়েটার করি, থিয়েটারের ক্ষেত্রে আমরা দেখেছি যে হলের 10 থেকে 20% লোক হয়,
10 থেকে 20% লোক হয়, হ্যাঁ, অথচ একটা এরকম একটা মানে মঞ্চ নাটক নামাতে গেলে সেখানে যে পরিমাণ লোকের দরকার, যে পরিশ্রমটা হয়, সময় দরকার। হ্যাঁ, সেটা কিছুতেই কখনো একটা সময় ছিল যখন নাটক দেখতো। হ্যাঁ নাটক দেখতো। এটা কি সোশ্যাল মিডিয়ায় যে এত যে মানে ক্রিয়েট করছে মানুষ, তার কি একটা প্রভাব বলতে পারো নাকি? অবশ্যই পড়ে সোশ্যাল মিডিয়া, Entertainment তো পেয়ে যাচ্ছে। একদম 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 একদম। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় ছিল মানুষ পয়সা দিয়ে থিয়েটার দেখতে যেত, ফলে শনি রবি বৃহস্পতি এবং ছুটির দিনে থিয়েটার হতো, বিশ্বরূপা, তারপরে প্রতাপ মঞ্চ, রঙ্গনা, প্রচুর থিয়েটার হল ছিল কলকাতার বাজারে। দেখবেন এখন প্রত্যেকটা থিয়েটার হল ধ্বংস হয়ে গেছে। এখন কি আছে, এখন কতগুলো নাটকের হল আছে যেগুলো গ্রুপ থিয়েটারগুলো করে, ঠিক আছে, সেটা ভাড়া নিয়ে একটা দিন করে। কিন্তু আগে যেমন এটা নিয়মিত হতো যে শিল্প আছে, রোজগার নেই। রোজগার নেই, মানে সরস্বতী আছে, লক্ষ্মী নেই। একদম একদম এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই, সত্যি। হ্যাঁ, যেমন এটা প্রতিটা এখন দেখা যাচ্ছে প্রতিটা সেক্টরে, হ্যাঁ, যে কোনো আর্ট ফর্ম যেগুলো আছে, যে কোনো আর্ট ফর্ম, এই যে তুমি যেমন বলছো ছবি আঁকছো তার ক্রেতা নেই, নাটক করছো তার দর্শক নেই, বা তেমন সিনেমা হচ্ছে তার দর্শক নেই, বা এরকম হচ্ছে ধরুন আমরা যে পরিমাণ কাজ করছি সেই পরিমাণ পারিশ্রমিকও পাচ্ছি না, সেই তুলনায় পারিশ্রমিক না পাচ্ছি না 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 একদম মানে একটা লেবার ভাব আছে, লেবার যে হ্যাঁ। আর্টিস্টের যে একটা দাম রয়েছে, যে কোনো সেক্টরে আর্টিস্টের একটা দাম রয়েছে, কিন্তু সেটা না হলে সেটা মানে লেবার হিসেবে তুলনা করা হচ্ছে, মানে এমন একটা অ্যামাউন্ট দিচ্ছে। আমি সেটাও বলছি নাকি একটা অ্যামাউন্ট, একটা আর্টিস্টের একটা অ্যামাউন্ট আলাদা, একটা লেবার একটা আলাদা, কিন্তু তারা কি হচ্ছে আর্টিস্ট আর লেবারটাকে গুলিয়ে ফেলছে মনে হচ্ছে। দেখুন একটা কথা সত্যি যে দেখুন যারা আর্ট করে তারা মনের খিদেতে আর্ট করে, হ্যাঁ, এইবার যখন সেটা বিক্রি হয় তার কোনো সঠিক মূল্যায়ন নাই, হয় না। কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে বেঁচে থাকার জন্য, আমার জীবিকার জন্য আমাকে সেটাকে একটা তার সঙ্গে কি বলবো কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ করে বেঁচে থাকতে হয়, বিক্রি করতে হয়। যাই হোক, সেই দিক থেকে আমি যখন চাকরি করতাম এটা আমার ডাল ভাতের জায়গা ছিল। সত্যি কথা বলতে আমার একদম স্বীকার করতে একটুও লজ্জা নেই, হ্যাঁ, চাকরিটা শুধু আমার পেটের জন্য, সেখানে তার সাথে আমার মানসিক কোনো সম্পর্ক ছিল না। আমার সাথে রং তুলির সাথে রক্তের মানুষের করতে হয় যে আমার একটা পরিবার আছে, তাদের ডাল ভাত তুলে দিতে হবে, ব্যাস। একদম একদম একদম। আচ্ছা নান্টুদা, তুমি বলছিলে তুমি এখন বিভিন্ন শ্রুতি নাটকের সাথে যুক্ত, মানে বিভিন্ন দলের সাথে কি এই শ্রুতি নাটকগুলো করছো নাকি? বলছি, আমাদের একটা নিজস্ব দল আছে, সেই দলটার নাম হচ্ছে অনুস্বর শ্রুতি, ঠিক আছে। আমরা এই দলে কয়েকজন মেম্বার আছি, হ্যাঁ, তারা সবাই মিলে কখনো করি, কখনো দুজনে মিলে করি, কখনো তিনজনে মিলে করি, হ্যাঁ। কতজন মেম্বার তোমরা এখানে এই দলে? আমরা এই দলে এই মুহূর্তে 7 জন মেম্বার, ঠিক আছে, এই 7 জন মিলেই করি। সেক্ষেত্রে আমার লেখা প্রচুর নাটকও আমরা মঞ্চস্থ করেছি। এখন মোটামুটি কলকাতার যত হল আছে একাডেমি চত্বরে, বাংলা একাডেমি, জীবনানন্দ, অবনীন্দ্র, হ্যাঁ, এইসব হলগুলোতে প্রোগ্রাম, তোমরা তাহলে প্রোগ্রাম করছো। আর অভিনয় করে কেমন লাগলো সমীরদার ডিরেকশনে, সেটা একটু বলো। এইটা একটা দারুণ কথা বলেছে, যে সবচেয়ে বড় কথা বলবো, মানে ডিরেক্টরের সামনে ডিরেক্টরের সম্পর্কে কিছু বলতে গেলে, হ্যাঁ, সেটা যেন একটু খুব নিজেকে অনেকটা মনে হয় যেন একটু বোকা বোকা লাগে। কারণ বোকা বোকা লাগে, কি বলবো, কোনটা বললে ঠিক হবে। আমি একদম সত্যি কথা বলছি, আমার বাড়িতে কাজ করেছে তখন আমি সবচেয়ে বেশি সমীরটাকে কাজের মধ্যে মানে সবচেয়ে কাছ থেকে দেখেছি, এবং সেইখানে আমি দেখেছি একনিষ্ঠ এবং পরিশ্রমী যদি পরিচালক থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সমীরটা। অসাধারণ কাজ করে, এবং যতক্ষণ পর্যন্ত মানে স্যাটিসফ্যাকশন না আসছে ততক্ষণ পর্যন্ত রিটেক চলতেই থাকে, যেটা আমরা আমির খানের ক্ষেত্রে দেখেছি। আমি সমীরটার মধ্যে সেই রকম কিন্তু কিছু পেয়েছি, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। পারফেক্ট করার চেষ্টা করে যতটা ভালো হয়। না একদম, এই যে বললাম তো, যে যেভাবে কাজ করেছে আমি দেখেছি, হ্যাঁ, সেটা কিন্তু আমাকে ভীষণভাবে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ নান্টুদা আজ এখানে আসার জন্য, আর তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং দর্শক বন্ধুদের দেওয়ার জন্য।
দর্শক বন্ধু তোমরা দেখছো আড্ডা জোনে গর্বিতা। হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম 10 জন দর্শক হলে আমি চালিয়ে যাবো এই এপিসোডগুলো। সত্যি আজকের ভিডিওটা আমি যেটা কালকে রাতে দিয়েছি 10 জন হয়েছে কিনা জানি না। আমি যখন দেখলাম লাস্ট 9 জন। হ্যাঁ তোমরা দেখো একটু, আমি জানি না তোমাদেরকে এগুলো ভালো লাগছে না কি কি হ্যাঁ শুরুটা করেছে এটা ঠিক। আগের দিন একটা ভিডিও দেখছিলাম যে একটা মাইক্রোসফট সেটা একটা গ্যারেজ থেকে তৈরি হয়েছে, একটা গ্যারেজ থেকে তৈরি হয়েছে। হ্যাঁ এবং তারপরে একটা দেখলাম যে স্টারলিং যেটা রয়েছে মানে আমাদের ইলন মাস্ক, এটা একটা ছোট জায়গা থেকে তৈরি হয়েছে। তো সেই জায়গাটা বলছে যে শুরু করো, সৌন্দর্যটা পরে করো। হ্যাঁ বন্ধু শুরু করে হ্যাঁ দিয়ে তারপরে আমরা শুরু করে দিয়েছি। ঠিক আছে হ্যাঁ 100, 200, 1000, 1 লাখ, মিলিয়ন হবে। ও নানটুদের আবার ফোনও এসছে, ফোনটা ধরবে নাকি? হ্যাঁ বিষয়টা হলো তোমরা ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর প্লিজ যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, দেখো। সবাই ভালো থেকো, টাটা। সবাই ভালো থেকো, নমস্কার। তো আরেকটা বলে শেষ করতে চাই যে দেখছে না ঠিক আছে, দেখবে মানুষ, দেখছে না দেখছে 100 ক্রস করে দেয় একটা ভিডিও, এটাই বড় ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে আমরা আড্ডার জন্য একটা ডকুমেন্ট হয়ে থাকবে, আমরা যুগ যুগ পরেও আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা এসে আড্ডা মেরেছিলাম। এইটা মূল্যবান, এটা মূল্য আছে। তোমরা দেখো, আপনারা দেখুন। হ্যাঁ বুড়ো হয়ে যাবো যখন তখনও দেখতে পাবো এটা। নমস্কার।